যে তারেক রহমানের দেশে ফেরা শেষ যেই কথাটা আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে তারেক রহমানের দেশে ফেরাটা রাজনীতিতে এক ধরনের মোড় ঘুরিয়ে দেবে, অনিশ্চয়তা, সেটা নির্বাচন হোক, সামনের দিনের ভবিষ্যৎ নিয়েও যত অনিশ্চয়তা সব কেটে যাবে, অবসান ঘটবে। আপনিও তাই মনে করেন কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সহ সকল আলোচক বৃন্দদের এবং বাংলা ভিশনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। অবভিয়াসলি আগামী 25 তারিখে দিকে আমরা অনেকেই বা আমরা সকলেই অ্যাকচুয়ালি পুরো দেশবাসী তাকিয়ে আছে, বিকজ অনেক প্রত্যাশা আছে, তার জন্য তাকিয়ে আছে। ওনারাও আমি যা কথা শুনছিলাম সবারই অনেক প্রত্যাশা আছে, জনতার অনেক প্রত্যাশা আছে। অনেক কারণে এই প্রত্যাশাগুলো আরও বেশি বেড়েছে লাস্ট 2-1 মাসে বা কয়েক সপ্তাহে। দেশে অরাজকতা বেড়েছে, অনেক ধরনের আশঙ্কা বেড়েছে। আমি মরহুম হাদির রুহের মাগফিরাত কামনা করেই বলছি যে তার হত্যাকাণ্ড মতো মর্মান্তিক ঘটনা এবং তারপর এটাকে কেন্দ্র করে, মানে এটাকে একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে অনেক ধরনের সংখ্যালঘুদের উপরে বলেন আর মিডিয়া হাউসগুলোর উপরে বলেন বা যেভাবেই বলেন, বা আরও রাজনৈতিক এনসিপির একজন রাজনৈতিক নেতাও উপরে হত্যা চেষ্টা হয়েছে। সো এই যে এই ঘটনাগুলো, এই অরাজকতাগুলো তৈরি করা হচ্ছে, আমার পার্সোনাল ধারণা হলো যে নির্বাচনকে সংখ্যাগ্রত করবার জন্য, যেমন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যেহেতু আমার বেশিরভাগ, আমি রাজনৈতিক পরিবার থেকে আসিনি, আমার বেশিরভাগ বন্ধু বান্ধবী তারা ব্যবসায়ী। আমি যত গুরুত্বপূর্ণ বড় বড় ব্যবসায়ীদের সাথে রিসেন্টলি কথা বলছি, গত কয়েক সপ্তাহ ধরে যদি বলি, সবার একই নিঃশ্বাসে দুইটা কথা। একটা হলো নির্বাচন হইতেই হবে, দ্বিতীয় হলো নির্বাচন কি হবে, মানে নির্বাচন হতে হবে আবার একই সাথে, কিন্তু নির্বাচন কি হবে, এই যে এই সংখ্যাটা, আশঙ্কাটা, এগুলো তৈরি করেছে এই জায়গাগুলো থেকে, এবং অনেকগুলো শক্তি মিলে তৈরি করেছে এগুলো। কিন্তু মানে এই হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড যেইভাবে হলো, যেভাবে পালাতে সক্ষম হলো, কোথায় পালিয়েছে আমরা জানি না, বা যেভাবে সক্ষম হলো, তার সাথে খুব গোছানো অনেক কিছু কর্মসূচি হলো, তৌহিদি জনতা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এগুলো পরিষ্কার করে যে গুরুত্বপূর্ণ অনেক স্টেক হোল্ডার এটার সাথে জড়িত। রাজনৈতিক অরাজনৈতিক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এটার সাথে জড়িত। অনেকেই হয়তো নির্বাচন পিছিয়ে গেলে তাদের লাভ হয়, বা নির্বাচন না হলে লাভ হয়, বা নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় এবং ওটার মাধ্যমে যদি নির্বাচনের দিন অনেক ধরনের আপনার, যেগুলো এর আগের 3-4টা নির্বাচন আমরা দেখেছি, অনেক ধরনের রিগিং বা অনেক কিছু করা যায়, তাহলে তাদের সুবিধা হয়। এরকম অনেক শক্তি আছে, তাদের অনেক ধরনের প্রচেষ্টা হয়তো আছে বা থাকতে পারে। এই জায়গা থেকে 25 তারিখে জনাব তারেক রহমানের আশাটা অনেক কিছুরই মোড় ঘোরাতে সক্ষম হতে পারে, বিকজ আলটিমেটলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ কি বিশ্বাস করে। এই যে আশঙ্কার কথা বলছিলাম, যে বড় বড় ব্যবসায়ীরা তারা নির্বাচন চায়, তারা বলছে যে নির্বাচন ছাড়া তাদের ব্যবসা বাঁচবে না, তাদের ব্যবসা না বাঁচলে দেশ বাঁচবে না, অর্থনীতি বাঁচবে না, কিন্তু নির্বাচন কি হবে, এই যে আশঙ্কাটা, জনাব তারেক রহমানের ফেরাটা এটা এই মোড়টা পাল্টে দিতে পারে, এই পারসেপশনটা আবার বদলে দিতে পারে। যে আশঙ্কার জায়গায় যে নির্বাচন হবে কি হবে না, এই পারসেপশনটা বদলে দিতে পারে। এবং এই পারসেপশনটা যদি শক্তভাবে আমরা বদলাতে সক্ষম হই, তাহলে কিন্তু আমরা অনেক দূর এই সঠিক একটা নির্বাচন পাওয়ার পথে চলে গেছি। অবভিয়াসলি একদিনে সবকিছু বদলে যাবে না, বাট 25 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এবং 25 তারিখের পর, তারপরের যতখানি সময় আছে, জনাব তারেক রহমান কি নেতৃত্ব দেন, মানে এর আগে ওনার নেতৃত্ব আমরা দেখেছি, উনি অনেক ওনার আমরা সবাই সাধুবাদ জানিয়েছি, ইতিবাচকভাবে দেখেছি, আবার দু এক সময় সমালোচনাও করেছি। সবকিছুরই ভালো মন্দ থাকে, তো সবকিছুরই কিছু সমালোচনাও থাকবে। তবে এখন যে মুহূর্তে দেশ এসে দাঁড়িয়েছে, অলমোস্ট একটা ক্লিফের প্রেসিপিসে আমরা দাঁড়িয়ে আছি, একটু ধাক্কা এবং আবার পুরো উল্টো দিকে আমরা যেতে পারি। সেই জায়গা থেকে উনি 25 তারিখের পর, 25 তারিখটা গুরুত্বপূর্ণ, এবং 25 তারিখের পর উনি কি নেতৃত্ব দেন। কারণ দেখেন, উনি শুধু কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এই দলের সাথে যে জোট, এটা নেতৃত্ব দিচ্ছেন না। কেন এই কথাটা বলছি, যে জনগণের কাছে বা অধিকাংশ জনগণ এখনো মনে করে, আমি পার্সোনালি মনে করি, বাট না হওয়া পর্যন্ত জানবেন, বাট অধিকাংশ জনগণ এখনো মনে করে যে ওনার নেতৃত্বাধীন দল এবং জোট আগামী নির্বাচন হয়তো জয়লাভ করবে। তাহলে আগামী সরকার হয়তো উনি নেতৃত্ব দেবেন। আর সেই জায়গা থেকে তাহলে 25 তারিখের পর ওনার নেতৃত্ব কেমন, উনি কি করেন, কি দেখান দেশবাসীকে, সেটা বিশাল প্রভাব রাখবে। তো কাদের সাথে কিভাবে কথা বলেন, কি মুভ করেন, কিভাবে করান, এগুলো বিশাল আপনার কি বলে ইম্প্যাক্ট রাখবে সামনের নির্বাচনটা, 12 তারিখের নির্বাচনটা আসলে আমরা সঠিকভাবে পাচ্ছি কিনা। সো ইয়াস, অত্যন্ত গুরুত্বপূর্ণ 25 তারিখে ওনার আশা। 25 হাতের 5 আঙ্গুল যেরকম সমান হয় না, সবাই কিন্তু একরকম না। বিশেষ করে বিগত 15-17 বছরে আওয়ামী লীগ এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, একদম গ্রাম লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত, যে রাজনীতিটা মানেই হয়তো মানে একটা দাম্ভিকতা, একটা
হ্যাডমগিরি দেখানো, প্রভাব বিস্তার। নেতাগিরি দেখানো, প্রভাব বিস্তার, ক্ষমতা দেখানো, এমনকি একটা অবৈধ পথে টাকা ইনকামের একটা প্ল্যাটফর্ম। কিন্তু তা না, রাজনীতিটা হচ্ছে সমাজ কল্যাণের একটা সর্বোচ্চ প্ল্যাটফর্ম। এখানে কেউ কেউ যে আমাদের মানে সংক্রমিত হয়নি তা না, হয়েছিল বলেই তো আমাদের 7,000 নেতাকর্মীকে তারেক রহমান স্পেয়ার করেন নাই। তিনি এক এক মানে তাদেরকে তো বহিষ্কার হয়েছেই, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তো এইটাই প্রথম যে নিজ দলের কর্মীদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলাম। এবং এটা একটা বিশাল দল, এখানে 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে এই বিশাল একটা মহাসমুদ্র থেকে এক বালতি পানি তুলে ফেলার মতোই পরিস্থিতি। তাতে বিএনপি কিন্তু লাভবান হয়েছে, জনগণের কাছে আপনার পরিষ্কার হয়েছে যে আমরা ওই অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি। এখন লাগাম তো টেনে এখনই ধরছেন বলে তো আজকে এগুলো নাই। কিন্তু আজকে শুধু বিএনপির লাগাম নয়, আজকে অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের লাগামও তো তাদেরকে টেনে ধরতে হবে। এই ধরুন এনসিপির কথাই বলছেন, এনসিপির বিরুদ্ধে তো বহু অভিযোগ, তাই না? তাদের লাগামটা কে টেনে ধরবে? কিংবা ধরেন জামাত ইসলাম, তাদের লাগামটা কে টেনে ধরবে? তারা তো আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে চাঁদাবাজি, তাদের যে ধর্ষণ, তাদের যে নারী নির্যাতন, তাদের যে আপনার অপকর্মে, এটা পার্সেন্টেজ অনুযায়ী যদি ধরেন তো বিএনপির থেকে অনেক পার্সেন্টেজ তাদের ওখানে বেশি। কিন্তু তাদের কয়জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে? এমনকি এমন অনৈতিক কাজ তাদের নেতাকর্মীরা করে বা করেছে, তাদের কয়জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে? আমি এনসিপির কথা বলছি না, আমি জামাত ইসলামের কথা বলছি। এনসিপিও তাদের 2-4 জনকে দিয়েছে, যেমন প্রশাসনের রদবদলের ক্ষেত্রে তাদের কোনো নেতা প্রভাব বিস্তার করেছিল, তাদের বিরুদ্ধে শত কোটি টাকার লেনদেনের একটা অভিযোগ ছিল, বহিষ্কার করেছে। যেমন ধরেন তাদের একজন, যদিও তাদের সরাসরি নেতা না, কিন্তু ছাত্র প্রতিনিধি হয়ে হয়তো সরকারে ছিল, তার এপিএসের বিরুদ্ধে কোটি টাকার আপনার লেনদেন বা ব্যবসার একটা বা কি বলে দুর্নীতির একটা অভিযোগ হয়তো ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমরা সামগ্রিক অর্থেই রাজনীতির যে খারাপ দিকগুলো রয়েছে সেটার লাগামটা আমরা টেনে ধরতে পারছি কিনা, সেটাই হচ্ছে বড় জিনিস। শুধুমাত্র বিএনপির লাগাম নয়, আমরা রাজনীতির যে খারাপ কতগুলো দিক গত 15 বছরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে গেছে, সেগুলো লাগাম টেনে ধরাটাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আর সব রাজনৈতিক দলই। আর এখানে একটু কথা বলি যে আমাদের চন্দন ভাই উনি বলেছেন যে তারেক রহমানের এই পরিবর্তনটা মানে আগামী দিনেই বোঝা যাবে। আজকে দেখেন আমরা যে পরিবর্তনের কথা বলেছি, আজকে এই যে 2016 সাল থেকে বলে আসছি, আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের কথা ভিশন 2030 মাধ্যমে বলেছি, 27 দফার মাধ্যমে বলেছি, 31 দফার মাধ্যমে বলেছি, সর্বশেষ আমরা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আমরা মানে সকল দল মিলে, যেমন অনেক ক্ষেত্রে বিএনপি এগুলো বিশ্বাস করতো না বা ধারণ করতো না, কিন্তু ঐকমত্যের ভিত্তিতে একটা কিছু করার চেষ্টা থেকে আমরা কিন্তু আমাদের অনেক অবস্থান থেকে আমরা সরে এসে একটা ঐকমত্য করার চেষ্টা করেছি। এটাই তো রাষ্ট্র কাঠামো মেরামতের পরিবর্তন। তবে হ্যাঁ, উনি যে কথাটা বলেছেন চন্দন ভাই, একদিনে কিন্তু সব পরিবর্তন আসবে না। এই জন্যই আমরা বলেছি যে ঐকমত্য কমিশনের যেভাবে আপনার ইয়েটা এসছে, মানে পরিবর্তনের বিষয়টা এসছে, এটাকে আগামী 5 বছরের মধ্যে পরে আর পরিবর্তন হবে না, বা 5 বছর বা 7 বছর পরে। আমাদের অবস্থা হচ্ছে এরকম, ঘটনাগুলো ঘটছে এবং এটা সরকার একটু নিশ্চুপ, একটু নীরব, কোনো কিছু বলছে না। এটা তো হতে পারে না। এবং জনমনে তো একটা শঙ্কা, একটা সন্দেহ দেখা দিয়েছে যে এরাই করাচ্ছে কিনা ঘটনাগুলো, একটা শঙ্কা তো আছে সেখানে। আপনার প্রথম আলো, ডেইলি স্টারের উপর হামলা ঘোষণা দিয়ে, মোবাইলে আপনার ছবি দিয়ে হামলা করছে। জাহাঙ্গীরনগরে আপনার ওই ছাত্রদলের জাকসুর জিএস, সে হুমকি দিচ্ছে যে বামপন্থী উদিচ্ছি ছায়ানট সব জয় বাংলা করে দাও, ধ্বংস করে দাও আগামীকাল, প্রকাশ্যে হুমকি দিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র শিবিরের যে কি জিএস কি আম্মা সম্ভবত কি নাম জানি, আম্মান মনে হয়, সে জোর করে শিক্ষকদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নিচ্ছে। মানে একটা মানে কোনো নিয়ন্ত্রণ, সবই দেখছি আমরা, জনগণ দেখছে, কিন্তু সরকার কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না। দীপু দাসের ঘটনা দেখেন, একজন গার্মেন্টস শ্রমিক, আজকে তাকে একটা মিথ্যা কথা বলে যে ধর্মের অবমাননা করেছে বলে তাকে আজকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোন দেশে বাস করছি আমরা বলেন? একটা মানুষ যদি কোনো অন্যায় করে থাকে, যে কোনো বিষয় হোক, তার আইন আছে, আদালত আছে, বিচার আছে, কিন্তু আপনি একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেলবেন, সেটা তো কোনোভাবে কাম্য নেই। বাংলাদেশ তো আমরা কখনো চাই না। এবং এই ধরনের পরিস্থিতি যারা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকারের নেওয়া উচিত। কিন্তু আমরা দেখছি গতানুগতিক ধারায়, আমি তো অবাক হয়ে গেলাম, সেটা হলো যে আপনার ডেইলি স্টারে আপনার যখন হামলাটা হচ্ছে, সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অনুরোধ করছে যে আপনাদের 20 মিনিট আমাদের সময় দেন, আমরা এটা লোক আগে নামিয়ে নিয়ে আসি, লোক নামিয়ে নিয়ে আসবো, তারপরে আবার আগুনটা জ্বালান। এটা কত বড় ঘটনা বাংলাদেশে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে চলছে,
কিছু করছে না। অথচ আমরা যখন বামপন্থীরা আমাদের যে বিদেশি দের কাছে আমাদের বন্দরদের চক্রান্ত, আমরা যখন যমুনার দিকে শান্তিপূর্ণ মিছিল করি, তখন আমাদের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। দীপু দাসের হত্যাকারী, দীপু দাসের ঘটনাটা পাবলিক ঘটনা, এগুলা সেই ঘটনা কি ব্যবস্থা, কয়েকজনকে তো অ্যারেস্ট করেছে, দেখা যাবে সেটা আবার ধামাচাপা পড়ে যাবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এই ঘটনাগুলো বাংলাদেশটাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার যে চক্রান্ত, এই চক্রান্ত শুধু তো বাংলাদেশে বসে হচ্ছে না, এখানে বিদেশি শক্তিগুলো চক্রান্তের সাথে জড়িত। এবং দেখেন এই যে ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, নিশ্চয়ই আমরা হত্যাকাণ্ডের নিন্দা, আমরা জানি হত্যাকাণ্ডের বিচারের কথা আমরা বলেছি, আমরা কারো হত্যাকাম্য আমাদের কাছে হতে পারে না রাজনীতিবিদ হিসাবে। এবং পরবর্তী দেখলাম এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে খুব পরিকল্পিতভাবেই আপনার বিভিন্ন জায়গায় হামলাগুলো পরিচালনা করা হচ্ছে, এবং এতে লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে আমার বিবেচনায় দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার শক্তি, লাভ হচ্ছে জামাত ইসলাম, লাভ হচ্ছে পতিত স্বৈরাচারে, লাভ হচ্ছে আমেরিকা সহ বিদেশি যে দেশগুলো তাদের, ঠিক। লাভ হচ্ছে তাদের। আবার আপনার কাছে আসবো। এনডিএম চেয়ারম্যান ববি হাজার, যে সরকারের নির্বিকার ভূমিকার কারণ এবং আসলে লাভ হচ্ছে কার? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এর আগে বা যেটা বলছিলাম, ভাইও যেদিকে ইঙ্গিত করছিলেন যে নির্বাচন পেছালে লাভ কাদের, নির্বাচন না হলে লাভ কাদের, এটাই পরিষ্কার করে দেবে তাহলে লাভ হচ্ছে কার। তো নির্বাচন আমরা চাই, আমরা অনেক আগে থেকে চাইছি, এবং আমি পার্সোনালি বা আমার দলের তরফ থেকে আমরা কিছু দূর মনক্ষুণ্ণই হয়েছিলাম যখন ২৬ পর্যন্ত নির্বাচন টানা হলো। তো আমরা চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা চায়, কিন্তু আবার অনেক ধরনের শক্তি আছে যারা চায় না। প্রথমে যদি আমরা শুরু করি, পতিত স্বৈরাচারী শক্তি, তারা চায় না। যেই দলগুলো হয়তো নির্বাচন আরো প্রলম্বিত হলে তারা মনে করে তাদের শক্তি আরো বাড়াতে পারে, তারা নাও চাইতে পারে। প্র্যাকটিক্যাল সেন্স যেটা বলে আর কি। আর সরকারে যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, একটা জিনিস আমি আপনাকে বলি, এগেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে আমি কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো এজেন্সি বা কোনো থিঙ্ক ট্যাঙ্ক বা কোনো পার্টির থেকে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই পর্যন্ত যা কিছু হয়েছে, মানে ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড, তারপর যতগুলো মানে এরকম মর্মান্তিক ঘটনা হয়েছে, সন্ত্রাসের কর্মকাণ্ড হয়েছে, এটার প্রেক্ষাপটগুলো পুরোপুরি যদি আমরা জাজ